আসলে ভাইয়া যে যখন তো প্রথমে তো নিজের অবস্থা বোঝা যায় না। পরবর্তী যখন ওকে, এক্সাম দিলাম, মক টেস্ট গুলো দিলাম, পার্সোনাল টেস্ট গুলো দিলাম। ওকে, যখন ওকে, দেখলাম যে স্কোর ভালো আসতেছে ওকে, এবং স্যারদের কাছ থেকেও ভালো রিভিউ পাইতেছি আরকি। তো তখন ডিসিশন নিলাম না IELTS টা এখন দিয়ে দিই আরকি। জি, জি, এই অবশ্যই। আরকি। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও IELTS এর একটা সফলতার গল্প নিয়ে আসছি। আজকে আমার সামনে একজন বসে আছেন যিনি রিসেন্টলি উনার IELTS মেইন এক্সামে 7 ব্যান্ড স্কোর নিয়ে আসছেন এবং আজকে আমরা উনার কাছ থেকে এই 7 ব্যান্ড স্কোর পাওয়ার পেছনে কষ্ট, মেহনত এবং এই যে সফলতার একটা গল্প জানার চেষ্টা করব এবং সঠিক গাইডলাইন শোনার চেষ্টা করব যে কিভাবে এরকম একটা ব্যান্ড স্কোর পেতে হলে কিভাবে কি করা লাগবে না করা লাগবে। সো কেমন আছেন স্যার আপনি? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, আপনার পুরো নামটা একবার বলবেন আমার আমাকে? পুরো নাম সৈয়দ নাদিম মেহেদী। ওকে। জি। সো নাদিম স্যার, যদি আমি জিজ্ঞাসা করি যে এমন একটা ব্যান্ড স্কোর পাওয়ার পেছনে আসলে হাজার, হাজার IELTS শিক্ষার্থীদের স্বপ্ন। হুম। তো আপনার অনুভূতি কেমন বলতে পারেন? জি ভাইয়া আসলে এই আসলে 7 পাওয়াটা আসলে এটা মানে ভালো একটি অ্যাচিভমেন্ট আরকি। ওকে, তো এই 7 পাওয়ার আসলে মূলত হেক্সাসে তো আমি করছিলাম। পরবর্তীতে হেক্সাসে আমার ভর্তি হওয়াটাই এইজন্য যে হয়তো বাসায় বসে দেখা গেছে একা, একা পড়া হয় না। হেক্সাসে থাকলে একটা সিস্টেমের আন্ডারে আসলাম। তো সিস্টেমে রেগুলারলি ক্লাসও অ্যাটেন্ড করতাম। তো পরবর্তীতে আমার স্যাররাও তো অনেক হেল্পফুল ছিলেন। দেখা গেছে কোনো প্রবলেম ফেস করলে ডিরেক্ট তাদের অফিসে যেয়ে তাদের রুমে যেয়ে চলে যেতাম গিয়া এই মানে আমার ওষুধগুলা তারা বলতাম তারা আ আন্তরিকভাবেই তারা ওকে, চেষ্টা করতেন। আর আর রেগুলার আ ফেক্সাসের যে গাইডলাইন যে বুকস গুলা ছিল সেগুলোও হেল্প করছে এবং দাগাতাম আরকি যেগুলা ওকে, ইম্পোর্টেন্ট কিছু যে আছে কিনা না। আর ওভারঅল আমাদের কেমব্রিজের যে যে বুকস গুলো আছে বুকসগুলা। ওগুলাও রেগুলার প্র্যাকটিস করছি। আর আরেকটা ভালো জিনিস ছিল যে দেখা গেছে স্পিকিং এর ক্ষেত্রে সবসময় যে পার্টনার মিলে না। ওকে, আবার সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যে ক্লাব ছিল, ওকে, ক্লাবগুলোতেও আবার করতাম, রেগুলার যেতাম জাস্ট চর্চাটা থাকার জন্য আরকি। ওকে, আর তো অনেকগুলো পার্সেল টেস্টও ছিল। সেগুলো তো আর মকের পাশে ওগুলো ছিল, ওগুলাও দিছি, মকও দিছি। তো পরবর্তীতে যখন যাচাই-বাছাই করার পর বুঝা গেছে যে না এক্সামটা দেওয়া যায়, তখনই এক্সামটা দিলাম আরকি। ওকে। এই আরকি। তো আপনি এই যে এক্সামের যে যখন ডিসিশনটা জি। নিলেন, এই ডিসিশনটার কনফিডেন্টটা কোন জায়গা থেকে আপনি পাইলেন? যেমন কখন থেকে আপনি ডিসিশন নেওয়া শুরু করলেন যে এক্সাম দেওয়াটা জরুরি আমার জন্য? আসলে ভাইয়া যে যখন তো ১ম এ তো নিজের অবস্থা বোঝা যায় না। পরবর্তী যখন ওকে, এক্সাম দিলাম, মক টেস্ট গুলো দিলাম, পার্সোনাল টেস্ট গুলো দিলাম। ওকে, যখন দেখলাম ওকে, যে স্কোর ভালো আসতেছে ওকে। এবং স্যারদের কাছ থেকেও ভালো রিভিউ পাইতেছি আরকি। তো তখন ডিসিশন নিলাম না IELTS টা এখন দিয়ে দিই আরকি। জি, জি, এই অবশ্যই। আরকি। ওকে। সো যখন আপনি বললেন যে পার্শিয়াল টেস্ট দিলেন বা জি, মক টেস্ট দিলেন বা জি। স্যারদের কাছ থেকে গাইডলাইন পাইলেন। হুম। ওই স্কোরসগুলা আপনার আসলে ডিজায়ার গুলা কি ফুলফিল করছিল কিনা না? এবং ওই ডিজায়ার যখন ফুলফিল যদি করে থাকে হুম। তাহলে কতটুকু স্কোর আপনি ওই সময় অ্যাচিভ করছিলেন? আসলে কি আপনি 7 ব্যান্ড স্কোর কি পার্শিয়াল টেস্টে বা মক টেস্টে পাইতেন কিনা না? না ঠিক আছে। আমি হেক্সাসে সাধারণত দেখা গেছে যে আ হেক্সাসের যে ইয়েগুলো ছিল, মুখগুলো ছিল এগুলো অনেক স্ট্যান্ডার্ডস আছিল আরকি। ওকে, ওকে। তো সাধারণত দেখা গেছে আরেকটা জিনিস ছিল যে অনেক সময় দেখা গেছে তারা অনেক সময় যে লিসনিং গুলাও আমরা আরেকটু আর ট্রিকি ছিল। হ্যাঁ, আর মাঝে, মাঝে একটু ট্রিকি ছিল। মানে অনেক সময় ফার্স্ট থাকতো যে যাতে মূল পরীক্ষার নার্ভাসনেস টা যাতে না আসে। না আসে। মাঝে, মাঝে দেখা যায় যে মূল এক্সামও কোয়েশ্চেন হার্ড আসতেছে। ওকে, তো ওভারঅল ব্যালেন্স ছিল। দেখা গেছে মাঝে, মাঝে একটু হার্ড কোয়েশ্চেনও এক্সাম এর উপরেও আমরা মানে হয়তো আসলে প্র্যাকটিস হইছে আমাদের। তারপর ইজির উপরেও হইছে আমাদের। সো ওভারঅল আরকি এগুলোর মাধ্যমে আরকি মোটামুটি একটা ভালো একটা মানে কন্ডিশনে যাওয়া গেছে আরকি। ওকে। এই আরকি। আর হেক্সাসের যে পার্শিয়াল টেস্ট বা জি। মক টেস্ট যে দিলেন, এগুলার আপনার টেস্ট এনভায়রনমেন্টটা কেমন লেগেছিল না আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। ওকে। ওভারঅল এই পরিবেশটাই ভালো ছিল। আর নিয়ম শৃঙ্খলার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা ডিসিপ্লিনটা অনেক ভালো। ওকে, সময়ের মধ্যে সবটা শুরু হইতো। তার সময়ের মধ্যে হ্যাঁ, সবকিছু আরকি শেষও হইতো। এটা আরকি ঠিক এটা আছে। ভাল লাগছে। আচ্ছা, জি। তাহলে ডিসিপ্লিনের কথা যেহেতু আসছি, হুম, আপনার এই এক্সাম দেওয়ার আগে জি ভাই। আপনার লাইফের কিরকম ডিসিপ্লিনটা কিভাবে মেইনটেইন করতেন আপনি? আসলে এক্সাম দেওয়ার আগে তো সাধারণত ভাই একটু তো অলস তো। তো ওকে, মানে ওইরকম মানে ঠিকমতো ক্লাস করা হইতো না। দেখা গেছে আমাদের মানে মানে সাধারণ ইউনিভার্সিটিতে পড়তাম সেগুলাতে দেখা গেছে একটু অনিয়মিত আরকি যাইতাম। কিন্তু এক্সামে তো আর একটু মানে দেখা গেছে সকালবেলা আমাদের ক্লাস থাকতো। ওকে, তো দেখা যেত সকালবেলা হওয়া সত্ত্বেও আসতাম। আসার সময় মতোই আসতাম। আসার পরে হুম, যে আমাদের স্যার ছিলেন, স্যারদের আবার ক্লাস ভালো লাগতো। বিশেষ করে ওকে, তখন সুলতান স্যারের ব্যাচে ছিলাম ওকে, সেই সময়। সুলতান স্যারের ক্লাসগুলো অনেক ভালো লাগতো। আর সুলতান স্যার তুলনামূলকভাবে অনেক ফ্রি। ওকে, তো উনার সাথে অনেক সময় অনেক কিছু গিয়ে শেয়ার করতাম। ওকে, আমাদের পড়ালেখার বাইরেও অনেক কিছু গিয়ে শেয়ার করতাম ওকে, আরকি। ওকে।
তো ওভারঅল কি যে হ্যাঁ রেগুলার দিয়েছি, মিস খুবই কম দিছে আর কি। ওকে, তাহলে মোটামুটি আপনি ক্লাসে রেগুলারই অ্যাক্টিভ ছিলেন, জি জি জি। এটা বোঝাতে চাচ্ছেন। তো আমি যদি বলি আপনাকে যে এরকম যদি একজন স্টুডেন্ট একটা ব্যান্ড জি। স্কোর নিয়ে আসতে চান, বর্তমান যে আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসার জন্য ওনাকে কীরকম ডিসিপ্লিন বা কীরকম ওনাকে নিজের পরিস্থিতির সাথে কীরকম মানায় নিতে হবে বা কীরকম পড়াশোনা করা উচিত, যদি একটা ডে টু ডে প্ল্যান দিয়ে দেন, বা কীরকম পড়া উচিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কীরকম পড়াশোনা করা উচিত? আসলে ভাই দেখা গেছে যে একদিনে যদি আমি বেশি জিনিস করি ওকে, আর যদি পরে 2-3 দিন যদি আমার না করা হয় তাহলে তো এটা আমার লাভ নেই আর কি। টার্গেট যদি থাকে যে না ডেইলি একটা যদি লিসনিং একটা রিডিং যদি করা হয়, ওকে, এটা যদি ধরে রাখা যায় যে ডেইলি একটা লিসনিং একটা রিডিং, তো আর স্পিকিং তো আর আপনি ক্লাব করলেন বা আপনার ফ্রেন্ড যদি থাকে তার সাথে প্র্যাকটিস করলেন। ওকে, আর রাইটিংটা একটু ট্রিকি, রাইটিং দেখা গেছে আপনি ইন্টারনেট দিয়ে ইন্টারনেটেও কিছু জিনিস পাবেন, তারপর হেক্সাসেও দেখা গেছে অনেক মডেল কোশ্চেনগুলো থাকে, এগুলো অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করার পর তারপর রাইটিংটা একটু মানে এটা ডিফারেন্ট আর কি। আর কিন্তু আমার মনে করি লিসনিং রিডিং রেগুলার একটা চর্চা, ডেইলি একটা লিসনিং একটা রিডিং থাকা যায়, তাহলে দেখা গেছে মাস শেষে আপনার দেখা গেছে হয়তো আপনার 30 মাস শেষে 1 মাসে আপনার 30টা লিসনিং 30টা রিডিং ডেইলি করা হয়ে যায়। ওকে। তো এটাই আর কি, রেগুলার এটা ইম্পর্টেন্ট আর কি। ছোট আকারে থাকুক, ডেইলি একটা লিসনিং একটা রিডিং টার্গেট থাকুক, সেটাই ভালো আর কি। আর কনসিস্টেন্সি আপনি বোঝাতে চাচ্ছেন যে জি, জি। কনসিস্টেন্সি থাকা জি, জরুরি। জি। আর পাশাপাশি আপনি যদি বলেন যে এরকম কি আসলে থাকা উচিত যে আমার আগে থেকে প্ল্যানিং থাকা উচিত, আমি কবে এক্সাম দিব, এইরকম টার্গেট নিয়ে কি আমাদের পড়াশোনা করা উচিত, নাকি উইদাউট টার্গেট আমাদের এগিয়ে যাওয়া উচিত, আমাদের স্কোর যতদিন পর্যন্ত ডিজায়ার স্কোর না আসুক এরকম কি করা উচিত? না, নাকি অনেক এটা সময় দেখা যায় যে consistency? যে স্টুডেন্টরা অনেক নার্ভাস থাকে। যেমন Okay. ফ্রেন্ড ওরা অনেকটা ছিল, তারা দেখা গেছে এখন সময় দেখা গেছে স্কোর ভালো আসতেছে না, তো টেনশনে আবার তারা আরো কিছু ডিলে করার পর দেখা যায় অনেক ডিলে হয়ে যায়। Okay. অনেক সময় দেখা যায় যে না আমার যে স্কোর উঠতেছে না বা পড়াও ঠিক মতো হইতেছে না, এরকম হয়। হ্যাঁ, তো এদের এই ক্ষেত্রে আমি মনে করি যে ডেট একটা মোটামুটি একটা সময় রেখে একটা ডেট নেওয়া উচিত, কারণ নেওয়া উচিত। এক্সামের ডেট যখন ফিক্স থাকে তখন একটা টেনশনে কাজ করে, তখন আর পড়তে আমরা যেমন স্কুল খুলে যেমন আমরা পরীক্ষার আগে হ্যাঁ, পড়ি, পরীক্ষার আগে ডেডলাইন একটা থাকলে, রুটিন বের হলে তো তখন ডেডলাইন পড়া একটা সম্ভব। থাকলে আর কি ওইটা তখন দেখা গেছে যে মানে হ্যাঁ। সেটা পরীক্ষার মানে বাসায় পড়তে বসা হয়। হ্যাঁ, নরমালি দেখা গেছে যদি দেখা গেছে স্কোর ভালো উঠতেছে না কিন্তু বাসায় পড়ায় মানে পড়তে আমরা বসতেছি না, হ্যাঁ। দেখা গেছে এটা মানে সময়টা আর বাড়বেই, ও, আলটিমেটলি ফায়দা হবে না হ্যাঁ, আর কি। এই আর কি। আসলে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ক্লাসেও পড়াশোনা হয় না, জি। বাসায় পড়াশোনা হয় না, একটা মাত্র কারণেই, যেটা হচ্ছে কি আমাদের আসলে ডেট না চুজ করা আছে। জি, জি। এখন কোর্স চলাকালীন সময়ে আসলেই আমাদের ডেট চুজ করাটা কেমন যুক্তিযুক্ত আপনার মনে হয়? না, বা কোর্স আমার মনে হয় কোর্স করা উচিত প্রথমে। হ্যাঁ, কোর্স যখন আমরা শেষ করে ফেলবো তারপরে কিছু এক্সাম দিব। হ্যাঁ, তারপর যদি দেখা যায় যে ওকে আমার যে আপনি সেটা আপনার নিজের উপর নির্ভর করবে যে আপনি যদি দেখা গেছে যে না আমি আরো কিছু এক্সাম দিই। এক্সাম তো রেগুলার দিতেছেন কিন্তু কোর্স শেষ করার পরে তো আর আপনি নিজেই হ্যাঁ। সময় দিবেন। তখন তো আর কোর্স তো আর কন্টিনিউ তার মানে আপনি আগে থেকে আমি প্রিপেয়ার থাকবো হ্যাঁ, কবে হ্যাঁ। আমি এক্সাম দিব। হ্যাঁ, হ্যাঁ, এবং সেটাই। এটা এবং ডেট একটা চুজ করে ফেলা হচ্ছে একদম শেষের দিকে গিয়েও একটা ডেট একটা মেন্টালি প্রিপেয়ার থাকা জি, জি, উচিত। জি, এরকম সেটাই। হচ্ছে। টেন্টেটিভ ডেট মোটামুটি অনেকের থাকে থাকে, যে হ্যাঁ। এই অক্টোবর, নভেম্বর বা কোনো একটা মাসে আমরা দিয়ে দিব। এরকম টেন্টেটিভ একটা সময় থাকে। ওকে, আচ্ছা। সো এই বর্তমান সময়ে আসলে আইএলটিএসটা অনেকের জন্য একটা গেম চেঞ্জার, জি, জি ভাই। এবং লাইফ বদলে দেয় আসলে এরকম জি একটা ভাই। স্কোর। আর বিশেষ করে এরকম একটা স্কোর পাওয়ার তো আসলে 140 organizations are accepting জি you ভাই। because of this score. জি, So yes, we should be grateful. So আপনি বিশ্বাস করে আপনিও কারো না কারোর প্রতি গ্রেটফুল আছেন। জি। সো ডেফিনেটলি, সো আপনি যদি কারোর প্রতি গ্রেটফুল থাকেন তাহলে বলতে পারেন আমাদের দর্শকের জন্য। না, ওভারঅল আমি বিশেষ করে আমাদের যে স্যার ছিলেন, আমাদের যে সুলতান স্যার, উনি আবার ওনারও, উনি আমাদের যখন ক্লাস নিয়েছিলেন, উনার ক্লাসগুলো আমার অনেক মানে ভালো লাগতো। পার্সোনালি উনি মানুষ হিসেবে উনাকে আমার ভালো লাগতো আর কি। তো ওভারঅল সুলতান স্যারের প্রতি গ্রেটফুল, এবং শাকিল স্যার ছিলেন। তারপর আমার এক ফ্রেন্ড আবার স্যারও পূজন, সেও অনেক হেল্প করছে। সেও অনেক হেল্প করছে, তার কাছে যাইতাম। কাশেম স্যারও ছিলেন, কাশেম স্যারের সাথে কোনো প্রবলেম হইলে তাদের সাথে মানে জিজ্ঞেস করছি, স্যার এই সমস্যা এটা কি করা যায়। ওকে, তো হ্যাঁ, তাদের প্রতি বিশেষ করে তাদের গ্রেটফুল। ওভারঅল তো আর হেক্সা সবারই দেখা গেছে তাদের সবার বিহেভিয়ার অনেক ভালো। ওকে, কোনো সময় এরকম কমপ্লেনের কোনো প্রয়োজন পড়ছে না, কমপ্লেন okay. করা হয় না, এরকম আর কি। তাহলে একজন আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য জি। কি আসলে আপনি আইডিয়াল মনে করবেন হেক্সাস জিন্দাবাদ? হ্যাঁ, ভালো। জি, জি। এখন তো বিশেষ করে হেক্সাস তো এখন টপ পারফর্মার হয়েছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, ওভারঅল হেক্সাসের পরিবেশ এবং কোয়ালিটি মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটাই। সো দেখলেন দর্শক যে একজন আসলে সফল আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য বিষয়টা হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি এবং নিজের প্রতি বিশ্বাস এবং একটা নির্দিষ্ট গন্তব্য আসলে এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে সাহায্য করে। তো যারাই আসলে স্বপ্ন দেখতেছেন
উচ্চ একটা স্কোর, হাই ব্যান্ড স্কোর, তাদের বলবো যে এই ধরনের টেন্ডেন্সি নিজের মধ্যে রাখা উচিত, এই ধরনের গন্তব্য সেট করে রাখা উচিত নিজেকে, এবং নিজেকে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার মাধ্যমে এরকম একটা স্কোর নিয়ে আসার মাধ্যমে আপনি সফল হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, উইশ ইউ অল দি ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।